নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজ চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে, যেগুলো আপনাদের সাংসারিক জীবনে অনেকটা কাজে আসতে পারে এবং নিজেদের জন্য বেশ কিছুটা সময় বাঁচাতেও পারবেন। তাই আমি চলে এসেছি প্রথম টিপসে দেখবেন, সকাল থেকে উঠেই আমাদের কিন্তু জলে হাত দিতে হয়। যেমন জামা কাপড় কাচতে হয়, বাসন মাজতে হয়। তো সারাদিনই বেশিরভাগটা সময় যখন জলের আমাদের হাত থাকে, আমাদের হাত না অনেকটা শুষ্ক হয়ে যায়, শুষ্ক হয়ে যায়। তো আমাদের হাতগুলোর কিন্তু অবস্থা খুবই খারাপ হয়ে যায়। এতটা শুষ্ক হয় যে আমাদের এই শীতের দিনে সবথেকে বেশি প্রবলেম হয়। তো আমরা কি এমন করব যার ফলে কাজ তো সংসারের করতেই হবে, এর থেকে তো রেহাই পাওয়া যাবে না, কিন্তু হাতটা আমরা একটু সফট করে নিতে পারবো। তার জন্য আমরা নিয়ে নেব চামচে করে সামান্য পরিমাণ খাবার সোডা। তো মিষ্টি সোডাও অনেকে বলে, সেই খাবার সোডা চামচে করে সামান্য একটু নিয়ে নিচ্ছে। আর নিয়ে নিতে হবে ভেজলিন। তো ভেজলিন কিন্তু আমরা প্রত্যেকে শীতের দিনে ব্যবহার করি, সেই ভেজলিন নিয়ে নেবেন। এইবার এই বেশ কিছুটা ভেজলিন এবং এই খাবার সোডা একসঙ্গে মিশিয়ে একটা ক্রিমের মতো তৈরি করে আপনারা কিন্তু একটা ছোট্ট কন্টেনারের মধ্যে করে রেখে দিতে পারেন। যখন দেখবেন কাজকর্ম কমপ্লিট করেছেন, তখন হাতে সেটা মাখতে পারবেন। আর যদি সেটা না করতে চান, সেক্ষেত্রে যখন এটা করবেন তখনই মিশ্রণটা বানিয়ে নেবেন। আমি দেখতে পাচ্ছেন খাবার সোডা আর ভেজলিন একসঙ্গে হাতের তালুতে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে হাতের মধ্যে এইভাবে কষলে বেশ ভালো করে লাগিয়ে নেব। এইভাবে বেশ কিছু সময় লাগানোর পর আমরা এইভাবে হাতটা একটু চারিদিকে মাসাজ করে নেব। মাসাজ করার পর হাতটা কিন্তু ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর আমাদের হাতটা যতটা শুষ্ক ছিল, সেই পরিমাণ কিন্তু আর শুষ্ক থাকবে না, একটু সফট হয়ে যাবে। আপনারা একবার ব্যবহার করলেই এর ফলাফল কিন্তু বুঝতে পারবেন। বেশ কিছুদিন এইভাবে ব্যবহার করেন, দেখবেন অনেকটা ফল ভালো পাবেন। কাজটা করবেন কখন? দুপুরে অথবা রাতের দিকে, যখন কাজকর্ম কমপ্লিট করলেন, শুতে যাচ্ছেন, ঠিক তার আগের মুহূর্তে কাজটা করবেন। এই কাজটা করার পর জলে হাত দেবেন না, সেটাই চেষ্টা করবেন। হাত ধুয়ে আসার পর আমার হাতটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। আশা করছি এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। চলে যাব পরবর্তী টিপসে। এখন শীতকাল, শীতের সময় আমরা সবাই কিন্তু বড়ি দিই, অনেকেই বড়ি দিয়ে থাকি। এবার সেই বড়িগুলো যখন 2-3 কিলো ডালের বড়ি আমরা দিয়ে থাকি, মানে সারা বছরের জন্য বড়ি দিয়ে রাখি, সেই বড়িটা একটা যে কোনো কন্টেনারের মধ্যে আমরা রেখে দিই। রাখার পরও দেখবেন মাঝে মধ্যেই যদি রোদে না দিই, পোকা লেগে যায়। আর বড়ি রাখার নিয়ম, মানে বছরের পর বছর কিভাবে গুছিয়ে রাখবেন, এই তেজপাতার সাহায্যে। প্রথমত আপনারা এই লেয়ার বাই লেয়ার সাজাবেন, সেটা আমি এক্ষুনি দেখিয়ে দেবো কিভাবে করবেন কাজটা। আর কি করবেন, মাঝে মধ্যে একটু কিন্তু রোদে দেবেন, তাহলেই বড়ি একেবারে ভালো থাকবে, কখনোই কোনো পোকা লাগবে না। আমি এখানে একটা বড় কন্টেনার নিয়ে নিয়েছি। সেই কন্টেনারের মধ্যে নিচেই বেশ কিছুটা 2 থেকে 3 বার আমি এই বড়ি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আপনারা কি করবেন, বেশ কিছুটা 3-4টে তেজপাতা এইভাবে এর মধ্যে দিয়ে দেবেন। এইবার এই যে তেজপাতাগুলো দিয়ে দিলাম, তেজপাতার উপরে আমরা আবারও বড়ি দিয়ে দেব। তো এইভাবে লেয়ার বাই লেয়ার আমরা যদি তেজপাতাগুলো দিয়ে থাকি, তাহলে আমাদের বড়ি বছরের পর বছর আমরা ভালো রাখতে পারবো। কখনোই কিন্তু পোকা লাগবে না বড়ির মধ্যে। আর মাঝে মধ্যে 2-6 মাস অন্তর একবার একটু রোদ দেখিয়ে দেবেন, তাহলেই বড়ি কিন্তু সারাটা বছর, একটা শীতে বড়ি দেওয়ার পর নেক্সট শীতেও কিন্তু সেই বড়ি খেতে পারবেন। কখনোই পোকা লাগবে না, কোনো সমস্যা হবে না। বন্ধুরা, আমি কিন্তু প্রতিবার বড়ি দিয়ে থাকি, আর সেই বড়িগুলো স্টোর করি এই একইভাবে তেজপাতার সাহায্যে লেয়ার বাই লেয়ার দিয়ে আমরা রেখে দিই। বছরের পর বছর আমার বড়ি কিন্তু কখনোই কোনো ক্ষতি হয় না, কোনো পোকা লাগে না, নরমও হয় না। তো বন্ধুরা, আশা করছি এইভাবে আপনারাও যদি কাজটা করে থাকেন, তাহলে আপনাদের বড়িগুলোও কখনোই পোকা লাগার যে সমস্যার মধ্যে আমরা পড়ে থাকি, সেই সমস্যার মধ্যে পড়তে হবে না। দেখুন, ডাল কিন্তু অনেকটাই টাকা খরচা হয়, আবার আমাদের অনেকটা পরিশ্রমও হয় এই বড়িটা দিতে। তো সেই এতটা টাকা পয়সা খরচা করে, সময় নষ্ট করে বড়ি দিয়ে সেটা যদি পোকা লাগে, তখন কিন্তু আমাদের কারোর ভালো লাগে না। তাই আমরা এই পদ্ধতিটা অ্যাপ্লাই করব, দেখবেন বড়ি কখনোই নষ্ট হবে না, কোনো সমস্যা হবে না। আমি এই যে কৌটার মধ্যে দেখতে পাচ্ছেন লেয়ারগুলো দেখা যাচ্ছে, তেজপাতা দিয়ে এইভাবে সাজিয়ে রাখবেন। তো আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। চলে যাব পরবর্তী টিপসে। এখানে কাঁসা, পিতল, এই ধরনের যে বাসনপত্রগুলো আমরা ব্যবহার করি, সে থালা হোক, গ্লাস হোক, বাটি হোক, তো এই বাসনপত্রগুলো না বেশ কিছুদিন থাকতে থাকতে আমরা ব্যবহার করি আর না করি, ঠাকুরের থালা বাসনগুলোও দেখবেন অনেক সময় কালো কালো হয়ে যায়।
যদিও আমার এই বাসনটা কিন্তু খুব কালো নয়, কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কিভাবে পরিষ্কার করবেন। নিয়েছি এখানে তেঁতুল। তেঁতুল দেখবেন 1 বছর পার হলেই কালো হয়ে যায়, তখন আমরা ভাবি কি সেই তেঁতুলটা খারাপ হয়ে গেছে। তো বন্ধুরা একদমই খারাপ হয়নি, এই তেঁতুল কিন্তু খুবই কার্যকরী, তো অনেকটা উপকারে আসে। কিন্তু আজ দেখিয়ে দেবো কি বাসন পরিষ্কার করা হয় কিভাবে। সেই কালো তেঁতুল যেটা খেতে আপনাদের ইচ্ছা করছে না, একটা বাটির মধ্যে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবেন। তো বন্ধুরা 10 থেকে 15 মিনিট পর ফিরে আসছি। এই যে 10 থেকে 15 মিনিট পর তেঁতুলটা অনেকটা নরম হয়ে যাবে। এইবার তেঁতুলের একটা কত তৈরি করে নিতে হবে, মানে এই যে তেঁতুল আমি চেপে এই তেঁতুলের কতটা বের করে নেব। এইবার বের করার পর শক্ত যে অংশগুলো আছে সেগুলো আমি বাদ দিয়ে দেবো। বাদ দেওয়ার পর সেই যে কাঁসা পিতলের বাসনপত্রগুলো আপনারা ব্যবহার করবেন এই কালো হয়ে গেছে, তার মধ্যেই তেঁতুলের কতটা দিয়ে দেবেন, মানে তেঁতুলের এই জলটা। এটা দেওয়ার পর 5 মিনিট এইভাবে রেখে দিলে তাহলে কাজটা আরও ভালো হবে। যদি আপনাদের হাতে সময় না থাকে সেক্ষেত্রেও কোনো ব্যাপার না, এইভাবে তেঁতুলের জলটা দিয়ে হাত দিয়ে একটু ঘষে নেবেন, তারপর 5টা মিনিট অন্তত রাখবেন, তাহলে ফলটা অনেকটা দুর্দান্ত পাবেন। সেই কাঁসা পিতলের বাসনপত্র যে কালো হয়ে যায় বেশ কিছুদিন থাকতে থাকতে, সেটাও কিন্তু নতুনের মতো চকচক করবে। এইবার একটা স্কচব্রাইট নিয়েছি আমি। 5 মিনিট পর এই স্কচব্রাইট দিয়ে ঘষে দেখিয়ে দিচ্ছি। আমার তো এমনিতেই থালাটা পরিষ্কার ছিল, আরও কতটা নতুনের মতো চকচকে হয়ে যাবে। কিছুই করতে হবে না, কোনো পরিশ্রম না। তেঁতুলের জল দিয়ে রাখলেই, এই টক জাতীয় জিনিস দিয়ে রাখলেই কিন্তু আমাদের তামা পিতল কাঁসার বাসনপত্রগুলো কিন্তু পরিষ্কার হতে বাধ্য। খুব সহজে অল্প সময়ের মধ্যেই কিন্তু আমরা পরিষ্কার করে নিতে পারবো। বিশেষ করে পুজো পার্বণ যখন আসে, লক্ষ্মী পুজো, দুর্গা পুজো, দেখবেন সেই পুজো পার্বণের আগে বাসনপত্র আমাদের পরিষ্কার করতে হয় কাঁসা পিতলের, সেগুলোকেও তেঁতুল দিয়ে এইভাবে পরিষ্কার করলে দেখবেন একদম চকচক করবে। তো আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো চলে যাব পরবর্তী টিপসে। এই ধরনের কাচের যে জারগুলো আছে আমাদের কিন্তু খুবই পছন্দের, সে জ্যাম, জেলি, যে কোনো জার। তো এই জ্যাম জাতীয়, জেলি জাতীয় যে খাবারগুলো আমরা কাচের জারের মধ্যে পাই না, যখন সেই খাবারগুলো ফুরিয়ে যায় এইভাবে কৌটাটা খালি হয়ে যায়, মানে এই জারটা খালি হয়ে গেলে আমরা পরিষ্কার জলে ধুয়ে নিই ব্যবহার করার জন্য, কিন্তু তখনও দেখবেন সেই জ্যাম, জেলি, আচার যেটাই থাকুক না কেন, সেই খাবার যতই ধুয়েছি ওর মধ্যে একটা গন্ধ থেকে যায়। তো তখন আপনারা কিভাবে সেই গন্ধটা রিমুভ করবেন? কিছুই করতে হবে না, খুব সহজ পদ্ধতির মাধ্যমে সেই কাচের জারগুলো কিন্তু আপনার ব্যবহারের যোগ্য করে নিতে পারবেন। কি করবেন? চলে যাবেন রান্নাঘরে। রান্নাঘরে রুটি তৈরি করা যে তাওয়াটা আছে সেই তাওয়াটাকে গ্যাসের উপর বসিয়ে দেবেন। গ্যাসটা ধরিয়ে নিয়েছি, তাওয়াটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এই পর্যায়ে কি করবেন? 2 অথবা 3টে লবঙ্গ দিয়ে দেবেন। তাওয়াটা যেহেতু গরম আছে, লবঙ্গর মধ্যে তাপ লাগবে। তাপ লেগে লবঙ্গটা যখন একটু পুড়ে পুড়ে যাবে তখন কিন্তু ছাই ছাই মতন হতে থাকবে এবং ধোঁয়া উঠতে থাকবে। তো এইভাবে একটু উল্টে পাল্টে দেবেন সাবধানের সঙ্গে, যেন হাতে শ্যাক না লাগে। তো এইভাবে উল্টে পাল্টে দেওয়ার পর যখন দেখবেন একটু ধোঁয়া বেরোচ্ছে, তখনই কিন্তু এই কাচের জারটাকে ওর পরে উবুর করে দেবেন। তো কাচের জারটার লবঙ্গর উপরে যদি কাচের জার এইভাবে রাখেন, তাহলে লবঙ্গের যত ধোঁয়া কাচের জারের মধ্যে চলে যাবে, যার ফলে আমাদের কাচের জার কিন্তু ভেতর থেকে কোনো গন্ধ, কোনো জীবাণু কিছুই থাকবে না। তো বন্ধুরা এইভাবে আপনারাও কাজটা করবেন, দেখবেন আপনারাও কাচের জারগুলো কিন্তু ব্যবহারের উপযুক্ত করতে পারবেন। আশা করছি বন্ধুরা আমার এই টিপসটাও অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না, এবং পরিবারের সবার সঙ্গেও শেয়ার করবেন। আর আপনাদের একটা কমেন্ট আমার নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহকে কিন্তু আরও বাড়িয়ে তুলবে। তো চলে যাব পরবর্তী টিপসে। এখানে একটা বেগুন নিয়েছি। বেগুনের সাধারণত বেগুন ভাজা, বেগুনের তরকারি, নানান ধরনের রেসিপি আমরা খেয়ে থাকি, কিন্তু আবার অনেকে বেগুন পোড়া খেতেও পছন্দ করে। দেখবেন অনেকে যখন বেগুন পোড়া খায় কি করে, চাকু দিয়ে বেগুনের মধ্যে একটা কাট লাগিয়ে দেয়, কেটে তার মধ্যে লঙ্কা, রসুন এগুলোকে পোড়াতে দিয়ে দেয়। বেগুনের সঙ্গে একসঙ্গে ওইগুলো যদি মানে পোড়া হয়ে যায় তাহলে কিন্তু টেস্ট আরও দ্বিগুণ লাগে। তো ওইটা করলে কি হয়, সেই চাকুর ফাড়াটা, মানে চাকু দিয়ে যে কাটটা লাগাই ওর মধ্যে যে রসুন লঙ্কাগুলো রাখি সেটা পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো তার জন্য আমরা একটা দেশলাইয়ের কাঠি নিয়ে নেব। যেহেতু এটা কাঠের, অনেকটা সেফটি, তো কাঠের হওয়ার কারণে এইভাবে ছিদ্র করে নেব। ছিদ্র করার পর এই ছিদ্রগুলোর মধ্যেই আমরা কিন্তু যে রসুনগুলো আমরা পুড়িয়ে নিচ্ছিলাম, সেই রসুন, লঙ্কা সমস্ত কিছু যেটা যেটা দেওয়ার প্রয়োজন আমরা এই দেশলাইয়ের কাঠি দিয়ে যে ছিদ্রগুলো করে নিয়েছি এর মধ্যে বসিয়ে দেব। তো এখান থেকে রসুন আমি বের করে নিচ্ছি। বের করার পর এই রসুনগুলোকে যদি আমরা এই বেগুনের মধ্যে ঢুকিয়ে নিতে পারি, তাহলে বন্ধুরা দেখবেন আমাদের বেগুন যেমন পোড়া হবে, বেগুনের সঙ্গে একইভাবে রসুন লঙ্কাগুলো পোড়া হবে। এটা কিন্তু পড়ে যাওয়ার কোনো চান্স থাকবে না।
খুব সুন্দরভাবে এর মধ্যে সেট হয়ে থাকবে, সেটা লঙ্কা হোক আর রসুন হোক। একভাবে এইভাবে আমরা যখন পুড়িয়ে নেব, লঙ্কাটাও যেমন পুড়বে, রসুনও পুড়বে, সঙ্গে বেগুনটাও কিন্তু খুব সুন্দরভাবে পুড়ে যাবে। এর জন্য আলাদা আলাদাভাবে কিছু পোড়ানোর চেষ্টা করতে হবে না, অথবা চাকুর সাহায্যে কেটে তার ভেতরে দিয়ে পোড়াতেও হবে না। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে। তো ভালো লাগলে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অল নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে আমার চ্যানেলের এই ধরনের ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট কোনো ভিডিওয় তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হবে। তো আজকের মতো টাটা, বাই।